আসসালামু আলাইকুম। নীলকণ্ঠের ডায়েরিতে আপনাদের স্বাগতম। গল্প এক মায়াবতী প্রেমে, লেখনীতে তানিশা সুলতানা, সপ্তম পর্ব। আর চোখে পাশে বসা পাদরটাকে পর্যবেক্ষণ করছে তন্নি। লোকটাকে পরিপাটি ছিল না, তবে এখন রূপচর্চা বেশ সময় ব্যয় করে। 2 হাতের পেশি শার্ট ভেদ করে ফুলে উঠেছে। নিয়মিত ব্যায়াম করারই ফল নিশ্চয়ই। কপালের সমান চুলগুলো জেল দিয়ে সেট করে নিয়েছে। বাঁ হাতের কবজিতে কালো বেল্টের ঘড়ি ঝুলছে। ফর্সা লোমশযুক্ত হাতে বেশ মানিয়েছে। হালকা কালচে রঙের অধরে নজর পড়তেই বুকটা কেঁপে ওঠে তন্নির। শয়তান ছেলে অধর গোল করে শীষ বাঁধাচ্ছে। এত আকর্ষণীয় লাগছে, নজর ফেরানো দেয়। তন্নির ইচ্ছে করছে একটু ছুঁয়ে দিতে, কিন্তু সাহসও কুলাবে না। মনে পড়ে সেই দিনের কথা, যেদিন তারা গোটা একটা রাত একসাথে কাটিয়েছিল। চুমুর বর্ষণ নেমেছিল তন্নির অধরে। ইস, কী যে লজ্জাজনক পরিস্থিতি। শুকনো ঢোক গিলে তন্নি নজর ফিরিয়ে এদিক সেদিক তাকায়। এসির বাতাসেও অস্থির লাগছে ওর। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। অন্য বার চোখে তাকায় তন্নির দিকে। গাল দুটো লাল হয়ে গিয়েছে। চতুর অর্ণব চট করে বুঝে ফেলে লজ্জা পাচ্ছে। মুখ বাঁকে অর্ণব। পরপরই ভ্রু কুচকে বলে, ধরলাম না, ছুঁইলাম না, তাতেই লজ্জা পাচ্ছ? বাচ্চার মুখটি দেখানোর ইচ্ছে নেই আমায়? নিজেকে স্বাভাবিক করার প্রচেষ্টা করতে থাকে তন্নি। স্থির হয়ে যায়। মাথা নুয়ে মুখ আড়াল করার চেষ্টা করে। নিজের প্রতি নিজেই বিরক্ত সে। আশ্চর্য, চুমু খেয়েছে 100 বছর আগে। আজকে লজ্জা পাওয়ার কী হলো? তন্নি, আসলেই তুই ন্যাকা। জবাব না পেয়ে অন্য পাল্টা প্রশ্ন করবে, তখনই ফোনটা বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুচকে পকেট থেকে ফোনটা বের করা অর্ণব। স্ক্রিনে আকাশের নামখানা ভাসছে। চটজলদি রিসিভ করা অর্ণব। স্পিকার অন করে ফোনটা রেখে দেয় সামনে এবং গম্ভীর স্বরে বলে, বল। আকাশ অসহায় গলায় বলে ওঠে, ভাই, আমি বিয়ে করেই বাসর সারতে চাই। বউ পাশে রেখে কিংবা বউ দূরে রেখে থাকতে আমি পারবো না। কিন্তু এই মাইয়া বলে কি না, বিয়ে করলেও তাকে সময় দিতে হবে। তন্নির আখি পল্লব বড় বড় হয়ে যায়। কি বলছে এসব? অর্ণব তন্নির দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে। তারপর বলে ওঠে, এখনই টেস্ট করতে গিয়েছিলে নাকি? বালের টেস্ট। শাড়ি কিনেছি, সেটাই দিতে গিয়েছিলাম। তখন বাংলা সিরিয়ালের নায়িকাদের মতো বলল, ভাই, এখনও সময় আছে, বিয়ে বন্ধ কর। রোমান্স করতে পারবে এমন মেয়ে লাগবে আমার। ঘরের বাইরে কিংবা সোফায় ঘুমাতে পারবো না আমি। আকাশ বলে উঠল, শালা চুপ যা। 4 বছর হলো বিয়ে করেছি, এখনও বাসরই করতে পারলাম না। আর বিয়ের আগে বাসর নিয়ে মাতামাতি। পুরুষ মানুষ তুই? পুরুষ মানুষ হতে হলে ধৈর্য ধরতে হবে। প্রতিদিন আমার কাছে 1 ঘন্টা করে ক্লাস নিবি, শেখাবো তোকে। এখন রাখ, ড্রাইভ করছি। কল কাটা অর্ণব। তন্নি ফের মাথা নিচু করে ফেলে। অধর কোণে ফুটে ওঠে হাসি রেখা। পরপরই মিলিয়ে যায়। অনুভব করে তন্নির কোনো ফ্রেন্ড নেই, মনের কথা শোনানোর মতো মানুষও নেই। এই যে আকাশ যেমন নির্দ্বিধায় অর্ণবকে মনের কথা শেয়ার করলো, খুনসুটিতে মেতে উঠল, তন্নির এমন কেউ নেই। মনের কথা মনে জমতে জমতে পছন্দ হয়েছে। জীবনে একজন বন্ধুর বড্ড প্রয়োজন। অথৈর সাথে দূরত্ব তৈরি হওয়ার পর থেকে আর কাউকেই বন্ধু বানাতে ইচ্ছা হয়নি। নতুন কলেজের অনেকেই পরিচিত হতে চেয়েছিল তন্নির সাথে, কিন্তু অতি সাবধানে এড়িয়ে গেছে তাদের। নিঃসঙ্গতায় কলেজ পাশ করেছে। দীর্ঘশ্বাস ফেলে তন্নি। জানালায় মাথা এলিয়ে দেয়। ঘুম পাচ্ছে। কাল সারা রাত ঘুমায়নি। এমনিতেও এখন নির্ঘুম রাত কাটে। বেসামাল কিছু স্মৃতি ঘুম কেড়ে নিয়েছে। লেজ ছাড়া এক বাদরের চিন্তায় 2 চোখের পাতা এক করতে পারে না। হাতটা ধরবো মায়াবতী?
ডান হাতটা বাড়িয়ে দিয়ে বলে ওঠে অর্ণব। তন্নি চমকায়, কেননা সবেই দু চোখের পাতা এক করেছিল। চোখ খুলে এক পলক তাকায় অর্ণবের হাতের পানে, পরপরই মুখের দিকে তাকায়। পুরুষালী শক্তপোক্ত হাতের উপর নিজের নরম তুলতুলে হাতখানা রাখে। অর্ণব শক্ত করে ধরে। তন্নি বিড়বিড় করে বলে, বাবাকে মানিয়ে আমাকে কাছে টেনে নিন না অর্ণব, আপনার বিরহে আমি শেষ হয়ে যাচ্ছি। কর্ণবের কর্ণকুহরে প্রবেশ করে না তন্নির বলা কথাগুলো। সাথী এবং আকাশের বিয়ের কার্যক্রম শেষ হয়েছে। সাথীকে খুশি মনেই বরণ করে নিয়েছে আশিকের বাবা মা। কিন্তু টেনশনে আছে আশিক। বিয়ের পরেও সাথী কথা বলে কি না আশিকের সাথে? মায়া মানুষ এমন কেন? কথা কেন বলে না? এড়িয়েও কেন চলে? ফুল সাজানো রুমে সাথীর সাথে বসে আছে অথই আর তন্নি। ক্ষণে ক্ষণে কুকড়ে যাচ্ছে সাথী। তন্নির হাতখানা শক্ত করে আঁকড়ে ধরেছে সে। বেশ অবাক হয় অথই এবং তন্নি। তুমি কি ভয় পাচ্ছ সাথী? অথই সাথীর মাথায় হাত বুলিয়ে প্রশ্ন করে। জিভ ধরা ঠোঁট ভিজিয়ে রিনি নিয়ে জবাব দেয়, আমি অসুস্থ হব, উনি যদি আমার সাথে জোর জবরদস্তি করে। স্পষ্ট ভয় ফুটে উঠেছে সাথীর চোখে মুখে। 14 বছর বয়স মেয়েটার। ভাগ্যের নির্মম পরিহাসে জীবন এখানে এসে দাঁড়িয়েছে। এখন তোর স্কুলে যাওয়ার কথা, পড়ালেখা নিয়ে চিন্তা করার কথা। সাথীর কপালে চুমু খেয়ে তন্নি আশ্বাস দিয়ে বলে, আশিক ভাইয়া ভীষণ ভালো মানুষ, তুমি সাথে কথা বলছো না বলে ভয় পাচ্ছ। একটু কথা বললেই হবে, শুধু তোমার অনুমতি ছাড়া ছবে না তোমায়, আমি কথা দিলাম। ভরসা পেল বোধহয় সাথী। একটু স্থির হয়ে বসেছে। তখনই অর্ণব এবং আশিক প্রবেশ করে রুমে। দিন শেষে মানুষ নিজের দায়িত্বের কাছে হেরে যায়। সকল পিছুটানকে পেছনে ফেলে দায়িত্বকে আঁকড়ে ধরে বাঁচে। আর যদি হয় মেয়ে মানুষ, তাহলে তার দায়িত্ব আকাশ ছোঁয়া। সম্পর্ক, ভালোবাসা, পিছুটান সবগুলো কি উপেক্ষা করেও শান্তিতে নিঃশ্বাস নিতে পারছে না তন্নি। প্রতি মুহূর্তেই নিজের সাথে যুদ্ধ করে টিকিয়ে রয়েছে জগৎ সংসারে। প্রচণ্ড ভালোবেসেও নিজেকে শক্ত খোলসে আবদ্ধ করে রেখেছে। দিন শেষে নিস্তব্ধ রাতে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসে সে। বালিশ আঁকড়ে ধরে কেঁদে ফেলে আপনা আপনি। তবে সেই কান্নার শব্দ হয় না। বাবা মা শুনে ফেললে জবাব দিতে পারবে না যে, অবশ্যই জবাব চাইবেও না। তারা বুঝে ফেলবে মেয়ের চাপা কষ্ট। তবে তন্নি চায় না তারা সেটা বুঝুক, পড়ে ফেলুক তন্নিকে। ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে গোটা কক্ষ। তন্নি নিজ হাতে সাজিয়েছে এই কক্ষ। এখানেই আজকে বিবাহিত জীবনের সূচনা করবে আশিক আর সাথী। তন্নির খুব করে ইচ্ছা করছিল আশিককে বলতে, ভাই সাথী আজ আমার সাথে ঘুমাক, বাচ্চা মানুষ আপনার সাথে থাকতে ভয় পাবে। তবে সংকোচে বলতে পারে না। আশিকের বাবা আফসার উদ্দিন ভীষণ ভালো মানুষ, হেসে কথা বলেন সকলের সাথে। আর মা রাজিয়াও ভীষণ মিশুক, তবে স্পষ্টবাদী। তার যেটা ভালো লাগবে না মুখের ওপর বলে দিবে। এই গুণটা তন্নির বেশ পছন্দ। মানুষ তো এমনই হওয়া উচিত। পেছনে কথা বলা মানুষগুলো ভয়ঙ্কর, সামনে বলে কষ্ট দেওয়াই ভালো। তন্নি বিছানায় লাভ শেপ এঁকে তাতে গোলাপে পাপড়ি দিচ্ছে, ভরে দিচ্ছে। অথই কথা বলছে তো বলছি, কলেজে আজকে এটা হয়েছিল, কালকে ওটা হয়েছিল, পরশু সাগর ভাইয়াকে দেখেছি। তন্নির একটুও বিরক্ত লাগছে না, বরং মনোযোগ দিয়ে শুনছে প্রাণপ্রিয় বান্ধবীর বক্তব্য। চটজলদি একটা ব্যাপার বুঝে ফেলে। অথই নামক এক চঞ্চল হরিণী সাগর নামক পুরুষকে মারাত্মক ভালোবাসে। জানপ্রাণ দিয়ে ভালোবাসা যাকে বলে। মনে মনে বেশ খুশি হয় তন্নি। সাগর ভালো ছেলে, সে অথইর মতো একটা ভালো মেয়েকে ডিজার্ভ করে।
ভীষণ সুন্দর হবে তাদের জুটি। দুইজনকে একসাথে বড্ড মানাবে। আনমনে হাসে তন্নি। মায়াবতী। হাত থেমে যায় তন্নির। মাথা তুলে দরজার পানে তাকায়। সেখানে দাঁড়িয়ে আছে অর্ণব। হাতে তার দুধের গ্লাস। কোকড়া চুলগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কপাল জুড়ে। হাত হতে টপ টপ করে পানি পড়ছে। শর্ট হাতা সাদা রঙের টি শার্ট গায়ে চাপিয়েছে। বুকের ওপর লেখা ফরএভার। দুই হাতের মাসেল ফুলে ফেপে উঠেছে। কালো রঙের ট্রাউজার, খালি পা। ব্যাস, এটুকুই তো বেশ ভালো লাগছে তন্নির কাছে। দেখতে ইচ্ছা করছিল শুধু। কোকড়া চুলগুলো মুছে দিতে ইচ্ছা করছে। শক্তপোক্ত বুকে মাথা রেখে হৃদস্পন্দন শুনতে ইচ্ছা করছে। চাপদাড়িতে নিজের ঘাল ঘষে নিতে মন চাচ্ছে তন্নির। তন্নিকে এভাবে থাকতে দেখে ব্রু কুচকে অর্ণব। সেটাও এক সৌন্দর্য। দুই ব্রু আড়াআড়িভাবে ভাঁজে ফেলেছে। কপালে 3টা ভাঁজ পড়েছে। বিলাই আঁখিজোড়া খানিকটা বড় বড় হয়ে গিয়েছে। আনমনি তন্নি বলে ওঠে, আমাকে মায়াবতী বলে ডাকবেন না প্লিজ। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। বড় বড় পা ফেলে এগিয়ে আসে। অথই সরু দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে তন্নিকে। এক পর্যায়ে মাথা গাঁটটা মেরে বলে, এই তন্নি, কি হয়েছে? তন্নির হুঁশ ফেরে। এদিক সেদিক দৃষ্টি ফিরিয়ে নিজেকে স্বাভাবিক করতে থাকে। ছি ছি, এতক্ষণ কি নির্লজ্জের মতো লোকটার দিকে তাকিয়েছিল? কি ভাবল উনি? তন্নিকে নিশ্চয়ই বেহায়া ভেবেছে। অনুপ টি টেবিলে দুধের গ্লাসটা রেখে বলে, জলদি কর তোরা, রাত তো প্রায় শেষ হতে চলল। ওরা আসবে তো। অথই সাথে সাথে জবাব দেয়, অলমোস্ট ডান দা ভাই, ওদের নিয়ে আয়। অর্ণব বলে, ওকে, বাট তোরা না বেরোলে কী করে আনবো? বারবার তোরা শুনে বেশ রাগ হয় তন্নির। তোরা কি? তন্নিকেও কি তুই বলে সম্বোধন করলো? কেন? তন্নি কি লোকটার বোন লাগে নাকি? আশ্চর্য। গোলাপের পাপড়িগুলো ফ্লোরে ফেলে দেয় তন্নি। শাড়ির আঁচল ঠিক করতে করতে জবাব দেয়, তোরা বের হ অথই। তোরা না বেরোলে ভাইয়া আসবে না। নির্লজ্জ কি তোরা? অর্ণব ফিক করে হেসে ফেলে। অথয়ের কাঁধে জড়িয়ে বলে, তন্নি শোনা, তুই আগে বের হ, আমরা তোর পেছন পেছন আসছি। রাগে নাকের পাটা ফুলতে থাকে তন্নির। ডিরেক্টলি তুই বলল? কত বড় সাহস! মনে মনে অর্ণবকে বকা দিতে দিতে বেরিয়ে যায় রুম থেকে। অর্ণব ও অথইর কাঁধে জড়িয়ে বের হয়। রাজিয়া বেগমের কাছে অথইকে শুয়ে দিয়ে আসে। তারপর আশিক সাথীকে বাসর ঘরে ঢুকিয়ে দেয়। সাথে জড়সড় হয়ে বসে পড়ে খাটের এক কোণায়। এই সুযোগে অর্ণব পকেট থেকে বের করে কাঙ্ক্ষিত জিনিসটা। আশিকের হাত গুজে দেয়, ফিসফিস করে বলে, 5টা প্যাকেট আছে, সবগুলো কাজে লাগাতে না পারলে তোর কেটে ফেলা হবে শালা। আশিক শুকনো ঢোক গিলে নিজের হাতে মুষ্টির দৃষ্টি দেয়। সবগুলো ব্যবহার করা পসিবল? জিভধারা ঠোঁট ভিজিয়ে অর্ণবের মধ্যে ফিসফিস করে বলে, তোর জন্য রেখেছিস কয় প্যাকেট? অর্ণব মেকি হেসে বলে, তোর মতো দুর্বল নাকি আমি? 1 প্যাকেটই রেখেছি। তাও জানি আগামীকাল দোকানে ফেরত দিয়ে 1 টাইম ব্যান্ডেজ আনতে হবে। এবার আশিক হেসে ফেলে। অর্ণব আশিকের মাথায় চারটি মেরে বেরিয়ে যায় রুম থেকে। বাইরে থেকে দরজা লাগাতেও ভুলে না। হ্যালো বাবা, আমি আশিক ভাইয়াদের বাসায় থেকে যাব আজকে। অথই রয়েছে এখানে।
কাল সকাল সকালই বাসায় পৌঁছাবো, পাক্কা প্রমিস। ওপাশ থেকে কী বলে অর্ণব শুনতে পায় না, তবে তার জবাবে তন্নি বলে, কামন পাপা, এত ভয় কেন পাচ্ছ? এখানে আন্টি রয়েছে, আঙ্কেল আছে, অথইও আছে, আমি সেফই থাকবো। এই তো এখনই আন্টি আর অথয়ের সাথে ঘুমাবো। তখনই অর্ণব তন্নির ফোনখানা টেনে নিয়ে নেয়। তন্নি চমকায়, ধরফরিয়ে ওঠে বুকখানা। অর্ণব মুহূর্তেই ফোন কানে তুলে ছটফট করে বলে ওঠে, শ্বশুরমশাই, আপনার মেয়ে আর আমি একসাথেই ঘুমাবো আজকে, শুধুই ঘুমাবো, টেনশন করবেন না। আপনার মেয়ে একদম সেফ থাকবে, একটা চুমুও খাবো না, আপনার টাকলু মাথার কসম। বলেই ফট করে কল কেটে দেয়। তন্নি চোখ মুখ খিচে দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে পড়ে। কি বলল এসব? কান গরম হয়ে উঠেছে, ধোয়া বেরোচ্ছে বোধহয় কান দিয়ে। বাবা কি মনে করলো? এই মুখ নিয়ে কি করে বাবার সামনে গিয়ে দাঁড়াবে? তন্নির মুখ পানে তাকিয়ে অর্ণব বাঁকা হাসে। মানতেই হবে, আশিকদের বাড়ির ছাদটা ভীষণ সুন্দর। ছাদের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে জ্যোৎস্নার ঝিরিঝিরি হাওয়া। এই মুহূর্তে ওরা দাঁড়িয়ে আছে চিলেকোঠার সামনে। অর্ণব এক হাত রাখে তন্নির কোমরের পাশের দেয়ালে। ইচ্ছে করছিল হাতখানা নরম উদরে রাখার, তবে ইচ্ছেটা দমন করল অর্ণব। অপর হাত মাথার উপরে দেয়ালে, মুখটা খানিকটা ঝুঁকিয়ে থেমে থেমে বলে, দূরত্ব, লুকোচুরি, অভিমান আর ভালো লাগছে না। এবার সবটা ঠিকঠাক করতে চাই, নয়তো সবটা শেষ করতে চাই। শুকনো ঢোক গিললে তন্নি, পিটপিট করে চোখ খুলে সিগারেটে পোড়া ওষ্ঠের পানে তাকায়। হৃদস্পন্দন তার নিজ গতিতেই লাফিয়ে যাচ্ছে। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, উহু, হাত দিয়ে নয়, অধর দিয়ে। নিজের ইচ্ছাকে ধামাচাপা দিতে নজর ফিরিয়ে রিনরিনিয়ে প্রশ্ন করে, বাবাকে এসব না বললে হতো নাকি? ঠোঁট কামড়ে হাসে অর্ণব। আবছা আলোতেই সে হাসি বুকে বিঁধে তন্নির। ডান হাতটা আপনা আপনি চলে আসে অর্ণবের গালে, আলতো করে হাত বুলিয়ে দেয়, মাথাটা এলিয়ে দেয় অর্ণবের বুকে। আবেশে চোখ বন্ধ করে ফেলে অর্ণব। প্রিয়তমার নিজ উদ্যোগে প্রথম স্পর্শ। বললাম লুকোচুরি ভালো লাগছে না, এবার যা করব ওপেনই করব। তন্নি ফের মাথা তুলে তাকায় অর্ণবের পানে, কিছু বলার জন্য মুখ খুলে, কিন্তু অর্ণব চটজলদি মাথার ওপরে থাকা হাতখানা নামিয়ে আনে তন্নির ঠোঁটে। এক আঙ্গুল ঠোঁটে ঠেকিয়ে মোলায়েম স্বরে বলে, হুশ, কোনো কথা নয়, এবার থেকে কথা বলবো আমি, আর শুনবে তুমি। আজকে একটু বেশি আদরে লাগছে আলালের ঘরে দুলালকে। তন্নির বেশ ইচ্ছে করে উচ্চস্বরে বলতে, এই যে মিস্টার অর্ণব চৌধুরী, আজকে থেকে আমি আপনার নাম রাখলাম দুলাল। আপনাকে দুলাল বলেই ডাকবো আমি। অর্ণব তখন যদি ফের প্রশ্ন করে, পৃথিবীতে এত নাম থাকতে তুমি আমায় দুলাল কেন ডাকবে? তখন তন্নি জবাব দেবে, আপনি আলালের ঘরের দুলাল, মানে ধনী বাবার ছেলে। তাই ভাবতে ভাবতে তন্নি অনুভব করে তার উদরে ঠান্ডা একটা হাত প্রবেশ করেছে শাড়ি ভেদ করে। ভূমিকম্পের ন্যায় কেঁপে ওঠে তন্নি। আঁখি পল্লব বন্ধ করে হাত রাখে অর্ণবের হাতের ওপরে। ইতিমধ্যে নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। চাঁদের আলো স্পষ্ট লেপ্টে পড়েছে তন্নির চোখে মুখে। ভীষণ মায়াবী লাগছে তন্নিকে। অর্ণব ঠোঁট কামড়ে মৃদু হাসে, মাথাখানা নিচু করে তন্নির মুখোমুখি হয়। বন্ধ চোখের পাথায় চুমু দিয়ে ফিসফিস করে বলে, বউ, কিস মি প্লিজ। তন্নি জবাব দেয় না, তাকায়ও না।
মুহূর্তেই অশান্ত হয়ে ওঠে অর্ণব। হাতের বিচরণ গভীর থেকে গভীর হতে থাকে। তন্নি কেঁপে কেঁপে উঠতে থাকে এবং পিটপিট করে চোখ খুলে। ইতিমধ্যেই কপাল কুঁচকে ফেলেছে সে। অর্ণব ফের বলে ওঠে, একটা, জাস্ট একটা চুমু। 1 মিনিট? না থাক, 30 সেকেন্ড। ওহু, যাও, 10 সেকেন্ড। জাস্ট একটু ঠোঁট ছুঁড়ে দিলেই হবে। প্লিজ, আমার শোনাবো একটু। তন্নি শুকনো ঢোক গিলে। অর্ণব 2 হাতে কোমর জড়িয়ে তন্নিকে শূন্য তুলে ফেলেছে ইতিমধ্যেই। দুজনের উচ্চতা সবার এবার সমান সমান। নিজের ভারসাম্য ঠিক রাখতেই অর্ণবের গলা জড়িয়ে ধরেছে তন্নি। এই যান, দিব? বাকিটা বলতে পারে না অর্ণব। তখনই তন্নি নিজ ওষ্ঠদ্বয় অর্ণবের ওষ্ঠদ্বয়ের ভাঁজে মিলিয়ে দেয় এবং তৎক্ষণাৎই সরিয়ে ফেলতে চায়। তবে অর্ণব সরাতে দেয় না, শক্ত করে আঁকড়ে ধরে। চুম্বনে ভরিয়ে তুলতে শুরু করে তন্নির অধর। তাদের ভালোবাসাময় খুনসুটি বেশিক্ষণ টিকতে দেয় না আশিকের মা আমেনা। তিনি টর্চ লাইট জ্বালিয়ে তন্নিকে ডাকতে ডাকতে সিঁড়ি দিয়ে উঠছেন। তার ডাক কানে পৌঁছাতেই অর্ণবের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার পায়তারা করতে থাকে তন্নি। অর্ণব ছেড়ে দেয় তন্নির ওষ্ঠ, নামিয়ে দেয় নিচে। কর্কশ্বরে বলে ওঠে, ব্যাঙের মতো লাফাচ্ছ কেন? তন্নি শাড়ির আঁচল দিয়ে নিজ ওষ্ঠ মুছে নেয়। ভয়ার্থক স্বরে বলে, আন্টি আসছে, আপনি লুকিয়ে পড়ুন। তখন অর্ণবের কানেও সেই ডাক পৌঁছায়। বিড়বিড় করে বেশ কয়েকটা কঠিন গালি আওড়ায়। তন্নিকে বলে, কিছু একটা বলে পাঠিয়ে দাও একে। তারপর চিলেকোঠার পেছনে লুকিয়ে পড়ে সে। তখনই আমেনা ছাদে পৌঁছায়। তন্নিকে একা দাঁড়িয়ে থাকতে দেখে বলে, একা একা দাঁড়িয়েছ কেন? এসে ঘুমাবে? তন্নি আমতামতা করে বলে, আন্টি, আর একটু থাকি। না, এসো, তোমার জন্য আমার ঘুম আসছে না। 2 দিনের জন্য অতিথি হয়ে এসেছো বলে ভেবো না কিছু বলবো না। চলো আমার সাথে। তন্নির হাত ধরে তিনি হাঁটতে শুরু করেন। তন্নি পেছনে ফিরে তাকায়। অর্ণবের রাগী মুখটা দেখে শুকনো ঢোক গিলে। তন্নি চোখের আড়াল হতেই অর্ণব দাঁতে দাঁত চেপে দেয়ালে ঘুষি মারে। শালার আপন বউয়ের সাথেই একটু রোমান্স করব, তাও জনে জনে লোক এসে হাজির হবে। আমার দেখছি পাবলিক প্লেসেই বউকে আদর করতে হবে। ভাল লাগে না। আশিক বেশ কিছুক্ষণ হলো সাথে সাথে কথা বলার চেষ্টা করছে, তবে মেয়েটার মুখ থেকে টু শব্দ বের করতে পারছে না। জড়সড় হয়ে বসে আছে খাটের ঠিক মাঝখানটায়। এতগুলো প্রশ্ন করে ফেলেছে ইতিমধ্যেই, একটা প্রশ্নেরও জবাব দিচ্ছে না সে। আশিক হতাশ হয়ে কল করে অর্ণবকে, হ্যালো ভাই। বালের বউ তো কথাই বলে না। অর্ণব আসমান পানে তাকিয়ে কঠিন গালি দেয় আশিককে। আশিক ভোরকে গিয়ে জিজ্ঞেস করে, আমি কি করেছি? অর্ণব বলে, বাল করছিস তুই, আমার শালা। তোর বউ বাচ্চা, সে ভাবছে কথা বললেই তুই রোমান্স শুরু করে দিবি, তাই ভয় পাচ্ছে। তুই ওকে বল, আমি তোমার সাথে শুধু কথা বলবো, একদমই টাচ করব না। আশিক চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, করব না? না শালা,
করবি না। যতদিন আমি আমার বউকে আদর করতে পারবো না ততদিন তুইও করবি না। করলে খুন করবো তোকে। শুকনো ঢোক গিলে আশিক কাঁপা কাঁপা গলায় বলে, তাহলে বিয়ে কেন করাইলি? পাশে বউ রেখে। আর একটা কথা বললে তোর গোপনাঙ্গ পাবলিক প্লেসে মেলে ধরবো আমি। ধপ করে কল কেটে দেয় আশিক। বার কয়েক বুকে থুতু দিয়ে নেয়, বলে ওঠে, কপাল বুঝি পুড়ল। পাঞ্জাবি খুলে টি শার্ট পরে নেয় আসি। তারপর শুকনো কাশি দিয়ে এগিয়ে যায় সাথীর পানে। পাশে বসে নরম স্বরে বলে ওঠে, সাথী, ভয় পাচ্ছ আমাকে? আমি তোমার সাথে কিছু বলবো না। কথা বলো আমার সাথে। সাথী কাঁপা কাঁপা স্বরে বলে, ছুবেন না তো আমায়? আশিক মনে মনে বলে, না, শোকেসে সাজিয়ে রাখবো। কিন্তু মুখে বলে, তুমি অনুমতি না দিলে ছোব না। বোধহয় একটু ভরসা পেল সাথী। ঘুমটা ফেলে তাকায় আশিকের পানে। আশিক হাসে, হাত বাড়িয়ে সাথীর মাথায় হাত বুলিয়ে দেয়। তুমি আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, একদমই ভয় পাবে না। ঘুম নেই তন্নির চোখে। মাথার উপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়ে আছে সে। অথই তন্নিকে জড়িয়ে শান্তিতে ঘুমাচ্ছে। আমেনা বেগমও হয়তো ঘুমাচ্ছে। আলো নেভানো বলে তন্নি আঁচ করতে পারছে না। ফোনে শব্দ হয়। তন্নি বালিশের কোণা থেকে ফোন তুলে দেখতে পায় অর্ণব মেসেজ করেছে। লিখেছে, উনি ঘুমিয়ে পড়লে চলে আসবে। তন্নিও সাথে সাথে লিখে, রিক্স হয়ে যাবে। বালের রিক্স। তুমি আসবে নাকি আমি যাব? আসছি আমি। বলেই আলতো হাতে অথৈকে নিজের থেকে ছাড়িয়ে নেয় তন্নি। তারপর ধীরে ধীরে খাট থেকে নামতে থাকে। তখনই আমিনা বেগম বলে ওঠেন, কোথায় যাচ্ছ? তারেকের স্মার্টফোনটাও উধাও। গোটা রুম তন্ন তন্ন ঘুরেও ফোনের কোনো সন্ধান পাচ্ছেন না। ঘুম কাতুরে ইতি বেগম ঘুমিয়ে পড়েছে বেশ অনেকক্ষণ আগেই। তাকে ডাকার সাহস নেই তারেকের। ডাকলে রণক্ষেত্র বাঁধিয়ে দিবে। রুমের লাইটটা পর্যন্ত অন করা যাবে না। এদিকে ফোনটাও খুঁজে পাওয়া জরুরি। শেষবার তন্নির সাথে কথা বলে ফোনখানা রেখেছিল বসার ঘরে টি টেবিলের উপর। তারপর খবরের কাগজ পড়ছিল। পাশে বসেই তামিম দুধ খাচ্ছিল। তার মানে তামিম নিল কি? মুহূর্তে তারেকের মুখশ্রী শক্ত হয়ে আসে। ছেলে যদি ফোনটা নিয়েই থাকে 2-4টা থাপ্পড় বসিয়ে দেবে গালে। গতকালই তামিম ঘোষণা দিয়েছে তার আলাদা রুমের প্রয়োজন। বইখানা ব্যাগপত্র সব নিয়ে তার অন্য রুমে থাকার ইন্টারেস্ট নেই। বড় হয়ে গিয়েছে, এখন থেকে আলাদা রুম লাগবে তার। তারেকে দাঁতে দাঁত চেপে ছেলের আর্জি মেনে নিয়েছে। তাছাড়া উপায় আছে? লেজ ছাড়া বাদের ছেলে তার, যেটা বলবে সেটাই সই। তার কথার বাইরে এক পাও নড়বে না। তারেক অন্ধকারে হাঁটতে হাঁটে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমের আলো জ্বেলে পা টিপে টিপে হাজির হয় তামিমের রুমের সামনে। দরজাটা ভেরানো, অবশ্যই ভিড়িয়ে রাখত না, কিন্তু দরজার ছিটকিনি ওপরে, নাগাল পায় না তামিম। তার জন্য আটকাতেও পারে না। নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে তারেক। যা ভেবেছিল তাই। তামিম ফোনখানা কানে চেপে ফিসফিস করে কথা বলছে। জান, আরেকটু অপেক্ষা করো। এই তো পিএসসি পাশ করলি, তোমার বাড়িতে প্রপোজাল দেব বিয়ের। ওনারা না মানলে পালিয়ে যাব আমরা। তারপর দুজন ভিক্ষা করে সংসার চালাবো।
ওপাশ থেকে কি বলল শোনা গেল না। তার বিপরীতে তামিম পুনরায় বলল, আহ যান, আমি বড় হয়েছি, ভিক্ষা করা তেমন কোনো কঠিন কাজ না। বাটি হাতে কলেজের সামনে বসে বলবো, আল্লাহর নামে যে যা পারেন দিয়ে যান। আমার বউ পোয়াতি, তার পেট কাটতে টাকা লাগবে। এসব আমি শিখেছি স্কুলের সামনে যে লোকটা ভিক্ষা করে তার থেকে। 5 দিন ট্রেনিং নিয়েছি, তার জন্য অবশ্য 100 টাকা দিয়েছি তাকে। বিজনেসে ব্যয় করতেই হয়, ব্যয় না করলে। বাকিটা শেষ করতে পারল না তামিম। তার আগেই তারেক ফোনটা টেনে নিয়ে যায়। তামিম হকচকিয়ে উঠে বসে পড়ে। বাবার পানে নজর পড়তেই শুকনো ঢোক গিলে মনে মনে আওড়ায়, তামিম রে, আজকে তোকে মেরেই ফেলবে। তোর আর বিয়ে করা সব পূরণ হলো না। তবে তামিমকে অবাক করে দিয়ে তারেক মৃদু হাসে। ছেলের পাশে বসে টেনে কোলের ওপর বসিয়ে নেয়, আদর করে চুমু খায় কপালে। তারপর ধীরে স্বরে বলে, আব্বা, আর একবার দুষ্টুমি করলে তোমাকে হোস্টেলে পাঠিয়ে দেব, ভালো লাগবে তোমার? তামিম গোমরা মুখে তাকিয়ে থাকে বাবার মুখ বানে। কিসের দুষ্টুমি করলো? সে তো ভালোবেসে বিয়ে করতে চাইলো শুধু। বিয়ে করা দুষ্টুমি হলে তো বাংলাদেশটাই সিঙ্গেল থাকতো, তাই না? সাথী, তুমি খেতে ভালোবাসো? মাথার ওপরে ঘুরতে থাকা সিলিং ফ্যানের পানে তাকিয়েছিল সাথী। আশিকের কথা শুনে ফিরে তাকায় সে। অকপটে জবাব দেয়, ফুচকা ভীষণ পছন্দ আমার। আর আপনার? আশিক বিড়বিড় করে বলে, তোমার ঠোঁট, কিন্তু খাওয়ার কপাল নেই। ছোট ছোট নয়নে তাকায় সাথী। কিছু বললেন? বললাম আমারও। তাহলে চলুন কাল সকালে আমরা ফুচকা খেয়ে আসি। ফুচকা খাওয়ালে আমাকেও খেতে দিবা কি? আশিক গোমরা মুখে জবাব দেয়, ফুচকার টক। হ্যাঁ হ্যাঁ দিব, তাহলে পাক্কা। হুম, পাক্কা। অতঃপর দুজনই নীরব হয়। আশিক উসখুস করছে, ঘুম তার আসবেই না। পাশে হালাল বউ রেখে ঘুমানো যায়? এটা অসম্ভব। এদিকে বউ কি সুন্দর লাগছে না? আরে বাচ্চা জামাই হইতো, একটু তো চুমু খেতে বল। আহারে কত কাল হয়ে গেল এই ঠোঁট দুটো মিষ্টি খায় না। শেষবার খেয়েছিল ইন্টারে পড়াকালীন। ক্লাসমেট এক মেয়ের সাথে প্রেম হয়েছিল, সে মেয়েকে জোর করে ধরে খেয়ে নিয়েছিল কতগুলো চুমু। সেটাই শেষ চুমু ছিল। নারীর ঠোঁটের স্বাদ জানা পুরুষের ঠোঁট কি আর স্থির থাকতে পারে? আশিক এক লাফে উঠে বসে। হকচকিয়ে যায় সাথী। সেও বসে পড়ে। ভয়ার্থক দৃষ্টিতে আশিকের পর্যবেক্ষণ করে প্রশ্ন ছুড়ে, কি হলো? আশিক সময় নেয় না, কাতর স্বরে বলে, সাথী, একটা চুমু খাবো প্লিজ, শুধু একটা, একটুখানি। এই ধরো, ছুবো আর সরে আসবো, প্লিজ। সাথী কি জবাব দেবে ভেবে পায় না, শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। নীরবতাকে সম্মতি ভেবে টুপটাপ ঠোঁটে 4-5টা চুমু খেয়ে না আশিক। সাথী চোখ মুখে খিচে বন্ধ করে ফেলে। বুকটা কাঁপছে অস্বাভাবিকভাবে। আশিক একটু সময় নেয়, পরপরই বলে ওঠে, টেস্টটা ঠিক বুঝলাম না, আর একটু, ঠিক আছে? বলতে বলতে 2 হাত গলিয়ে দেয় সাথীর 2 গালে। ধীরে গতিতে এগিয়ে যায় ওষ্ঠের পানে। আলতো করে পুড়ে নেয় নিজের ওষ্ঠের ভাঁজে। একদম ধীরে সুস্থে আলতো করে চুমু খায়।
সাথীর একটুও খারাপ লাগে না, বরং ভালোই লাগে। খামচে ধরে আশিকের চুল। ফজরের আজানের আগ মুহূর্তে তন্নি সময় পায় অর্ণবের নিকটে যাওয়ার। সারা রাত দু চোখের পাতা এক করতে পারেনি। অথই তন্নিকে চাপড়ে ধরে নিশ্চিন্তে ঘুমিয়েছে। আর আমিনা বেগম কথার ফুলঝুরি খুলে বসেছিল। একটার পর একটা কথা বলেই চলছিল। খানিকক্ষণ আগেই কথা বন্ধ করে ঘুমিয়েছেন। এখন নাক ডাকার আওয়াজ আসছে। এই সুযোগে চুপি চুপি পক্ষ ছাড়ে তন্নি। প্রথমেই দৌড়ে ছাদে চলে যায়। চিলেকোঠার ঘরটা দেখে নেয়। সেখানে নেই অর্ণব। তন্নি তো ভেবেছিল তার অপেক্ষায় সেখানেই ঘুমিয়ে পড়বে। পরপরই চলে যায় অর্ণবের জন্য বরাদ্দকৃত রুমটার সামনে। সেখানে আশিকের বাবার সাথে ঘুমাতে দেওয়া হয়েছে তাকে। তন্নি ভেবে পায় না কী করে জাগাবে অর্ণবকে, অথবা কীভাবেই রুমে ঢুকবে। পরে যদি আঙ্কেল জেগে যায় তাহলে তো লজ্জায় মুখ লুকানোর জায়গা থাকবে না। তিনি নিশ্চিত তন্নিকে নির্লজ্জ ভাববে। দরজার সামনেই দাঁড়িয়ে পায়চারি করতে থাকে তন্নি। ইতিমধ্যেই কয়েকবার কল দিয়ে ফেলেছে অর্ণবের নাম্বারে, কিন্তু বেহায়া লোকটা কল রিসিভ করছে না। এত রাগ পায় কোথায় লোকটা? মাঝে মধ্যে বিরক্ত লাগে তন্নির। পাষাণ একটা। হঠাৎ নজর পড়ে কিচেনে। সেখানে বাতি জ্বলছে। সেই আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে আশিকের বাবা রান্না করছে। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে তন্নি। চটজলদি রুমে ঢুকে দরজা বন্ধ করে ফেলে। আর খুলবেই না। কেউ এসে ডাকলেও খুলবে না সে। ভাবলে ভাববেও নির্লজ্জ, তাতে কি? অর্ণব উপর হয়ে শুয়ে ঘুমাচ্ছে। কোমর অবধি কম্বল টানা, খালি গায়ে। ফর্সা পিঠখানা সবুজ রঙের ড্রিম লাইটের আলোয় ঝলমল করছে যেন। তন্নির ইচ্ছে করে টুপ করে একখানা চুমু খেয়ে নিতে। ইচ্ছেকে দমিয়ে রাখা বোকামি। তাই চটজলদি উঠে পড়ে খাটে। শুয়ে পড়ে অর্ণবের পাশে। উদাম পিঠে হাত বুলায় সে। সারা পিঠময় তন্নির হাতের বিচরণ। পরপরই মাথায় হাত রাখে। ঝাঁকড়া চুলের ভাঁজে ডুবিয়ে দেয় হাত। ধীর গতিতে টেনে দিতে থাকে চুলগুলো। অর্ণব বোধহয় আরাম পেল। নড়ে চড়ে তন্নির দিকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। মৃদু হাসে তন্নি। আছোয়া হয়ে বসে, চুমু খায় অর্ণবের কপালে। এই প্রথমবার স্বেচ্ছায় চুমু খেল তন্নি। ইস, কী যে লজ্জাজনক ব্যাপার। জান, আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। বিড়বিড় করে বলে ওঠে তন্নি। মুহূর্তেই চোখ খুলে অর্ণব। দু হাতে চাপড়ে জড়িয়ে ধরে তন্নিকে। তন্নি চমকায়, বড় বড় নয়নে তাকায়। অর্ণব গলায় মুখ গুজে। কেঁপে কেঁপে ওঠে তন্নির সর্বাঙ্গ। কাঁপা কাঁপা স্বরে বলে, ঘুমান নাই? আলতো করে কামড় বসায় তন্নির গলায়। ঘুম ঘুম কণ্ঠে জবাব দেয়, তোমার চুমুতে ঘুম ভেঙে গেছে, এখন ঘুমাবো। চুপচাপ থাকো। চুমাচুমি পরে হবে, আগে ঘুমাতে দাও। নতুন ভোর, নতুন দিনের সূচনা। ঝলমলে আলো ঝিলিক নিয়ে পশ্চিম দিগন্ত হতে সূর্য উঠে নতুন সকালের আগমন ঘটায়। শাখায় শাখায় ছড়িয়ে পড়ে আলো। কিছু মুহূর্তে তিমিরের ঢাকা ধারণীকে আলোকিত করে দেয়। কি আশ্চর্যের ব্যাপার, তাই না? এখন দুনিয়া মানুষ এই সূর্যোদয়কে আশ্চর্য বলে মানে না। কেননা এমন ঘটনা প্রতিদিনই ঘটে। মানুষও অভ্যস্ত। বরং এখন যদি নির্দিষ্ট সময়ের পর সূর্য না ওঠে তাহলেই মানুষ আশ্চর্য হবে। ট্রেন লাইনের পাশেই আশিকদের বাড়িটা অবস্থিত। নিরিবিলি পরিবেশ। আশেপাশে 2-4টা বাড়ি রয়েছে, তবে কাছাকাছি নয়। বেশ অনেকটাই দূরে। নতুন ভোরে পাখি কিচিরমিচির শব্দ ছাড়া আর কোনো শব্দই শোনা যায় না। মাঝে মধ্যে তীব্র ট্রেনের আওয়াজ ভেসে ওঠে। এই যা। তন্নির ঘুম ভেঙে গেছে কিছু মুহূর্ত আগে। ভেঙে গেছে বলতে ঘুমোতেই পারেনি তন্নি। সবে একটু ঘুম ধরে দিচ্ছিল। চোখের পাতায় তখনই অর্ণব মুখ গুজে দেয় তন্নির গলায়। হুম হুম শব্দ করে নাক ডুবে দেয়। শিহরণে কেঁপে ওঠে তন্নির সত্তা। সদ্য নেমে আসা ঘুম মুহূর্তেই গাঁটি বোচকা দিয়ে পালিয়ে যায়। রেখে যায় অসহায় তন্নিকে। গত 4 বছর যাবৎ তন্নি ইমাজিন করে এসেছে এমন একটা সকালে, যে সকালটা শুরু হবে অর্ণবের মুখ দর্শন করে।
গভীর রজনীতে ভেবেছে কেমন হবে অর্ণবের পাশে ঘুমালে, গায়ে হাত পা তুলে দিলে বা একটা চুমু খেয়ে নিলে। অর্ণবের তীব্র ভালোবাসা ডুবে গেলেই বা কেমন লাগবে? বলিউড হিরোদের মতো কামুক দৃষ্টি ইমাজিন করতে করতেই তন্নি শির দ্বারা দাঁড়িয়ে যায়। অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিজের স্বামীকে নির্লজ্জের মতো কাছে পেতে চাওয়া কি অপরাধ? অবশ্যই অপরাধ। কেননা তাদের সম্পর্কটা স্বাভাবিক নয়। মাঝে মধ্যেই তন্নির মনে হয় সব কিছু ঊর্ধ্বে গিয়ে এই মানুষটাকে আপন করে নিতে। আবার মাঝে মধ্যে মনে হয় থাক না দূরে। ফের নড়ে চড়ে ওঠে অর্ণব। কাঁধ হতে তন্নির আঁচল নামিয়ে দেয়। ব্লাউজের গলা টানতে থাকে। চমকায় তন্নি। অর্ণবের হাতের ওপর হাত রাখে। আতঙ্কিত নয়নে তাকায় একবার। সাহেব চোখ বন্ধ করে আছে, যেন এখনো ঘুম ভাঙেনি। তাহলে কি ঘুমের ঘড়ি এমন করছে? নিজ ভাবনার কুলকিনারা খুঁজে পাওয়ার আগে নেশালো স্বরে অর্ণব বলে ওঠে, খুলে ফেলো না যান, ডিস্টার্ব করছে তো। বুকের ভেতর টিপটপ করছে তন্নির। কি অবলীলা বলে দিল খুলে ফেলতে। আরে বেটা, খুলে ফেলো বলতে হয় নাকি? জোর করে খুলে ফেলতে হয়। শুধু বলিউড হিরোদের মতো লুক দিতে পারে, কাজের কাজ কিছুই করতে পারে না। মনে মনে বিরক্ত হয় তন্নি। লজ্জা শরমের মাথা খেয়ে নিজেই খুলবে? আর কোনো শব্দ করছে না লোকটা। তন্নি একটু ভালো করে খেয়াল করে দেখে, ফের ঘুমিয়ে কাঁদা অর্ণব। আজই ব্যাপার সেপার, ঘুমাবি যখন খুলতে কেন বললি? মানে গাছের মাথায় তুলে ডাবের রস খাওয়ানোর স্বপ্ন দেখিয়ে অর্ধেক পথ পাড়ি দিয়ে ক্লান্ত। ছি ছি। পর মুহূর্তেই ফের তন্নি ডান গালে ঠোঁট ছুঁয়ে ধরে আসা গলায় বলে, আই মিস ইউ সো মাচ জান। আই নিড ইউ। ক্যান আই? বাকিগুলো শেষ করে না অর্ণব। তন্নি হতাশ। এতক্ষণে বুঝতে পারে স্বপ্ন দেখছে লোকটা। মানে প্রতিদিনই স্বপ্ন দেখে। স্বপ্ন কি যে করে আল্লাহ জানে। দুষ্ট বুদ্ধি চাপে তন্নির মাথায়। অর্ণবের ধপধপে ফর্সা বুকে চট করে কামড় বসিয়ে দেয়। প্রথমে আলতো করে, তারপর গভীরভাবে। একটু বেশিই লেগেছে বোধ হয়। অর্ণব মৃদু স্বরে আহ বলে এক লাফে বসে পড়ে। ভরকায় তন্নিও। সেও বুকে হাত দিয়ে বসে পড়ে। একটু বেশিই ব্যথা পেয়েছে কি? নিজের বুকে হাত বুলিয়ে আধবোঝা নয়নে তন্নির পানে তাকায় অর্ণব। পরপরই নয়ন জোড়া বড় বড় করে ফেলে। তুমি? আশ্চর্য শোনালো বেশ। তন্নি ভেঙচি কাটে। আয়েশ করে শুয়ে পড়ে বুকের ওপর বালিশ নিয়ে। ঠোঁট ফুলিয়ে বলে, এসেছি রাতে, আপনিও জেগেছিলেন, এখন নাটক করবেন না। অর্ণব চোখ বন্ধ করে কিছু একটা চিন্তা করে আর বলে ওঠে, সে তো প্রতি রাতেই আসো। স্বপ্নে? জানি না, তবে তুমি আমার স্বপ্নের কারণ। লজ্জায় কান গরম হয়ে যায় তনুর। মনে মনে বেশ কয়েকটা গালি ছুড়ে অর্ণবের উদ্দেশ্যে। বজ্জাত লোক। অর্ণব আড়মোড়া ভেঙে হাই তোলে। এলোমেলো ঝাঁকড়া চুলে হাত বুলিয়ে বলে, ফ্রেশ হবো, তুমি যাবে এখন? ভেতরে ভেতরে ফুঁসে ওঠে তন্নি। যাবে মানে কি? বিয়ে করাবো, একটু আদর টাদর করবে তা না, চুমুও খাবে না। এই লোক তো নিরামিষ কবে হলো? কিভাবে হলো? হেই অথৈ তন্নি, আন্টি জেগে গেলে অন্য কিছু ভাববে। অর্ণবের কথা শেষ হওয়ার আগেই তন্নি অর্ণবের গলা জড়িয়ে ধরে। চোখে চোখ রেখে হিসিয়ে বলে, যাব না আমি, বুঝেছেন? অর্ণব বাঁকা হাসে, জড়িয়ে ধরে তন্নির কোমর। আলতো করে চুমু খায় তন্নির ঠোঁটে। না গেলে থাকো এখানে, আমিই যাব।
রাগ যেন তরতর করে বেড়ে ওঠে তন্নির। মুহূর্তেই অর্ণবের ঝাঁকড়া চুলগুলো মুঠো করে ধরে। মেরে ফেলবো আপনাকে আমি। অর্ণব খামচে ধরে তন্নির উদর, নাকে নাক ঠেকিয়ে বলে, মেরে ফেললেও আদর করবো না আমি। ছোট ছোট নয়নে অর্ণবকে পর্যবেক্ষণ করতে থাকে তন্নি। ব্যাপারটা এমন হয়ে যাচ্ছে না? বিড়াল বলছে মাছ খাবো না, ঠিক আছে না খেলো মাছ। তন্নিকে আদর খাওয়ার জন্য মরে যাচ্ছে নাকি? এই লোকটার ধারে কাছে আর ঘেঁষবে না তন্নি, কখনো না, জীবনেও না। ছেড়ে দেওয়া অর্ণবের চুল উল্টো দিকে ফিরে চলে আসতে নেয়। তখনই দ্য গ্রেট অর্ণব চৌধুরী তন্নির ওষ্ঠদ্বয় দখল করে নেয়। আলতো করে খানিকক্ষণ অনুভব করে ওষ্ঠের বাজে ওষ্ঠ মিলিয়ে। তন্নি ফের খামচে ধরে অর্ণবের চুল। মৃদু হাসি ফুটে ওঠে ঠোঁটের কোণে। চোখে হেসে সায় দেয় জানায় অর্ণবের তলে। কিছু মুহূর্ত সুন্দর চলে, পর মুহূর্তে চুম্বনের তাড়নায় কাহিল করে তোলে ছোট দেহখানা। দু হাতের বেসামাল বিছানা রীতিমতো হয়রান করে তোলে তন্নিকে। নরম তুলতুলে বিছানায় শুইয়ে দেয়। শ্বাস টানতে ভুলতে বসেছে বোধহয় তন্নি। বারংবার কাঁচামুচো হয়ে অর্ণবকে সরানোর চেষ্টা করে সে। দুই চোখের কুর্নিশ বেয়ে গড়াতে থাকে নোনা জল। অর্ণবের বোধহয় দোয়াই হলো। বেসামাল হাতের বিচরণ থামিয়ে দেয়। ছেড়ে দেয় ওষ্ঠ। তন্নি চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টানতে থাকে। অর্ণব দাঁতে দাঁত চেপে বলে, রোমান্স করার ক্ষমতা নেই তোমার, অ্যাটলিস্ট আমার রোমান্স সহ্য করার চেষ্টা করো। তন্নি হতাশরে জবাব দেয়, আমি এমন না খাওয়া বাঘের মতো হামলে পড়লেন কেন? আমি বাচ্চা না। 29 বছরের না খাওয়া বাঘ আমি, হামলে পড়বো না? জবাব দেয় না তন্নি। চলে যাও রাস্তা খোঁজে। অন্য বোধহয় বুঝতে পারলো তন্নির মতলব, তাই দু গালে হাত রেখে ঠান্ডা স্বরে বলে, কালকে তোমার বাড়িতে যাব, অ্যান্ড তারপর যা হবে সেটা তোমার ভালো লাগবে না। তন্নি সময় নেয় না, আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে অর্ণবের বাহু। কাতর স্বরে বলে, জানি না আমি, কিছু একটা করুন, আপনাকে ছাড়া থাকতে পারছি না, আপনাকেই লাগবে আমার। সহ্য করতে পারবে তো? মানিয়ে নেব। আমি কিন্তু ভীষণ। প্লিজ চুপ করুন, একটু অনুভব করতে দিন আপনাকে। সকাল 7:30টায় ইংরেজি সাবজেক্ট পড়ে তামিম। একই সাথে পড়ে লাবিবা নামের একটা মেয়ে। বাচ্চাটা প্রচণ্ড ভীতু। প্রতিদিন কোচিংয়ে এসে সবার পিছনে বসবে আর চুপচাপ পড়বে, একটুও শব্দ করবে না। তামিম বেশ কিছুদিন হলো তামিম খেয়াল করছে বিষয়টা। বেশ মনে ধরেছে মেয়েটাকে। কি যে মিষ্টি দেখতে, সব থেকে সুন্দর সামনে থেকে কাটা চুলগুলো। পুতুল পুতুল লাগে যেন। এই পুতুলটাকে একটু ডিস্টার্ব না করলে মজা আসবে? একটুও না। তাই তো আজকে সকলের পেছনে বসেছে, চুপি চুপি ডিস্টার্ব করবে বলে। আর স্যার যে হাদারাম, বুঝতেও পারবে না। হি হি। লাবিবা মনোযোগ দিয়ে পাজল থেকে বেছে বেছে কোশ্চেন সলভ করছে। মাই নেম ইজ তামিম। আই এম 10 years old. I study in class 5. My father is a doctor. My mother is a housewife. কোশ্চেন এসেছে, হাউ ওল্ড ইজ তামিম? লাবিবা লিখতে যাবে, তখনই তামিম নামটা তামিমের বলা কথাগুলো শুনে কানে আসে। পাত্তা দেয় না ঠিক, সে নিজের কাজে ব্যস্ত। এমনিতেও তামিম ভীষণ দুষ্ট, এটা জানা তার। সারাক্ষণ উল্টাপাল্টা কাজ করবে আর উল্টাপাল্টা বলবে। বাচ্চাদের ডিস্টার্ব করবে, স্যারদের থেকে বকা খাবে, মাইর খাবে, তবুও শুধরাবে না। ঠিক এই জন্যই লাবিবার ঠিক পছন্দ নয় তামিমকে। লাইবার থেকে পাত্তা না পেয়ে তামিম একটু হতাশই হলো, তবে দমে গেল না। উকিঝুঁকি মেরে লাইবার খেলা দেখলো। অত শত ইংরেজি বোঝে না তামিম।
তবে নিজের নামটা ঠিকই ধরতে পারল। মুহূর্তেই টেনে নিল লাইবার খাতাটা। শটাং হয়ে দাঁড়িয়ে স্যারকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলে ওঠে, স্যার, লাবিবা লাভস মি। ইংরেজি শিক্ষক ইকবাল কপালে ভাঁজ ফেলে তাকায় তামিমের পানে। ইতিমধ্যে লাবিবা কেঁদে ফেলেছে এবং দাঁড়িয়েও পড়েছে। নিজেকে নির্দোষ প্রমাণ করতেই অনবরত মাথা নেড়ে বলে, নো স্যার, আই হেট তামিম। মেজাজটা চটে যায় তামিমের। এ হেট তামিম, থাপড়ে দাঁত ফেলে দেব তোমার। এই যে খাতে আমার নাম লিখেছ, আমি বুঝি না ভেবেছ? টি দিয়ে তামিম হয়, সাথে এ থাকলে সেটা কনফার্ম তামিম। শেখাও আমায়। ইকবাল দীর্ঘশ্বাস ফেলে। এই ছেলেকে এখন আর বকা দিতেও ইচ্ছা করে না। 10 বছরের বাচ্চা এত দুষ্ট কী করে হতে পারে? লাবিবা, সামনে চলে এসো। বাধ্যবীর মতো লাইবা ব্যাগ খাতা কলম নিয়ে সামনে চলে আসে। তামিম গোমরা মুখে বসে পড়ে। ধুর, স্যার বিশ্বাসই করলো না। অথচ সেম কথাটা লাইবা বলে এতক্ষণে মেরে চামড়া গুটিয়ে নিত তামিমের। মানে ব্যাপারখানে এমন, যত দোষ তামিম ঘোষ। ওরে তামিম রে, এই তিনকুলে তোর আর কেউ নেই। চলে যায় এখান থেকে, মই বেয়ে উঠে পড় চাঁদে, সেখানে রাজত্ব কর। আর হ্যাঁ, অবশ্যই একটা মেয়ে কিডন্যাপ করে সাথে নিস, না হলে ঝগড়া করবি কার সাথে? সারা রাত ঘুমোতে পারেনি আশিক, তাই তো ভোর রাতে দু চোখের পাতা এক হয়ে গিয়েছিল। আর এত বেলা হলো, তবুও ঘুম ছুটল না। অবশ্যই একবার চোখ মেলেছিল, কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি। সাথেই রান্নাবান্না শেষ করে এসেছে আশিককে ডাকতে। আশিকের মায়ের সাথে বেশ ভাব জমেছে। তিনি বুড়ো বয়সে গল্প করার সঙ্গী পেয়েছেন, আর সাথে একজন ভালোবাসার মানুষ পেয়েছে। একটুখানি ভালোবেসে কপালে চুমু খেয়েছিলেন আশিকের মা। সেই থেকে সাথীর ঠোঁটের কোণে লেপ্টে আছে হাসির রেখা। গোলাপি রঙের শাড়ির আঁচলে মাথা তুলে রুমে ঢুকে পড়ে সে। উপর হয়ে শুয়ে ঘুমোচ্ছে আশিক। সাথী মাথার কাছে বসে চুলের ভাঁজে হাত ডুবিয়ে দেয়। এই যে শাশুড়ির ছেলে, উঠুন, অনেক বেলা হয়েছে। আশিক নড়ে চড়ে আবারও চোখ বন্ধ করে ফেলে। দারুণ একটা স্বপ্ন দেখছে সে। সেই স্বপ্নে সাথীকে চুমু খাচ্ছে। আহা, সে কি চুমু! আরামের চুমু যাকে বলে। স্বপ্নে যদিও সাথী বেশ খানিকটা বড় হয়েছে, লম্বায় আশিকের থুতনি ছুঁই ছুঁই। এই যে, উঠুন না। বলতে বলতেই আশিকের চুলগুলো মুঠো করে ধরে সাথে। ধরফড়িয়ে উঠে বসে আশিক। এত জোরে ডেকেছে যে ভয় পেয়ে গেছে। আশিককে ভয় পেতে দেখে ঠোঁট টিপে হাসে সাথী। দাঁড়িয়ে পড়ে বিছানা থেকে, ভয় পাবেন না, আমি। আশিক মাথা চুলকায়, কিছুক্ষণ তাকিয়ে থাকে সাথীর মুখ পানে, বিড় করে বলে, ঢং, রাতে একটা চুমু খেতে দিল, আর এখন এসেছে ডাকতে। কপালে ভাঁজ ফেলে সাথী বলে ওঠে, কি বললেন? বললাম যাও এখন, উঠছি। গল্প এক মায়াবতী প্রেমে। লেখনীতে তানিশা সুলতানা। ৭ম পর্ব।